আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড কর্মসূচি। দলটিকে নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আইন উপদেষ্টা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো চাইলে দ্রুতই নিষিদ্ধ করা যাবে। দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছে সরকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চললেও বিকেলে শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এরপর যমুনার সামনে থেকে সরে এসে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় সব সড়কে যানবাহন চলাচল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। ব্লকেড কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ। জুলাই গণহত্যা সহ বিগত 17 বছরে গুম, খুন ও দুর্নীতির অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান তারা। আমি জুলাই যোদ্ধা হিসাবে এখনো হুঁশিয়ারি দিতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট হিসেবে জাতির সামনে তাদের পরিচয় তুলে ধরেছে, আমি মনে করি ইউনূস সরকারের প্রথম কাজই হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে আওয়ামী লীগকে আগলে রাখার অভিযোগ আনেন এনসিপি সহ ইনকিলাব মঞ্চের নেতারা। আওয়ামী লীগ নিষিদ্ধের বিকল্প কোনো কিছু দেখছেন না জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। একই সাথে আওয়ামী লীগ দলগতভাবে যে অপরাধগুলো করেছে তাদেরকে দলগতভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সেই বিধান যুক্ত করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকা কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে রাজনৈতিক দলগুলো চাইলে আওয়ামী লীগকে দ্রুতই নিষিদ্ধ করা যাবে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিন আরাফাত। মাহিন, শাহবাগের কর্মসূচিতে নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় কি বলছেন, এছাড়া কর্মী সমর্থকদের দাবি ও সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন আমাদের। যেমনটি জানেন যে গতকাল রাতে 10টা নাগাদ এই শাহবাগ চত্বরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং আজকে প্রায় 10টা পার হয়ে গেছে, অর্থাৎ আমরা বলতে পারি প্রায় 24 ঘন্টা নাগাদ লাগাতার কর্মসূচি চলছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং এই শাহবাগের বিক্ষোভ সমাবেশের আগে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা বক্তৃতা দেয়। তারা তাদের বক্তৃতায় যেটা বলেছেন যে জুলাইয়ের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার এসেছে, সেই সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে তবে তাদেরকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তারা। এবং তারা আরও যেটি বলছে যে আইনের দোহাই দিয়ে বা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের কথা বলে, এই ধরনের কোনো তালবাহানা না করে সংবিধান পরিবর্তন করে দরকার হয় সংবিধানে এই ধারা যোগ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা আরও যেটি বলছেন যে হিটলারকে এই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগকেও তাই গণহত্যার দায়ে নিষিদ্ধ করা যায়। এছাড়া তারা বলছেন যে আওয়ামী লীগের শাসনামলে 15 বছরের যে শাসনামল, সেই শাসনামলে তারা বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে, গুম খুন সহ যে সকল অপকর্ম ঘটিয়েছে, এই সকল ঘটনার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকার বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে এবং রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা তারা দিতে পারেনি। এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ এবং শহীদ ও আহত পরিবারের সদস্যরা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিক দল নয়, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে আলোচনা করতে হবে। তাদের
তাদের বক্তব্যের ভিত্তিতেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই সিদ্ধান্তে আসতে হবে। এছাড়া আপনাদেরকে যদি সর্বশেষ তথ্য জানিয়ে রাখতে চাই তাহলে বলতে হবে যে এই শাহবাগে থেকে যারা বিক্ষোভরত আছেন তারা জানিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত তারা শাহবাগ থেকে অবস্থান ছড়িয়ে নেবেন না এবং প্রয়োজনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া এই সহ মানে তারা বোঝাতে চেয়েছেন দেশের 64 জেলায় তারা ব্লকেট কর্মসূচি ঘোষণা করবে। এবং এই ছিল আমার কাছে শাহবাগ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচির সর্বশেষ তথ্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নানা পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যেন দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শক্তি যাতে বিভক্তি সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে ঐক্য সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের। একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ ও নির্বাচন কমিশন, এমনটাই জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে মন্তব্য করে যৌক্তিক সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ। রাজধানীতে আলাদা দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসে যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টারের একটি প্রতিনিধি দল। এর অংশ হিসেবে শুক্রবার বিএনপির সঙ্গে বৈঠক করে এর সদস্যরা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নির্দিষ্টভাবে তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে নির্বাচনে তারা হয়তো মনিটরিং করতে আসতে পারেন এবং যদি সেটা হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং সেটা কখন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে মঈন খান বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে, আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশ বিদেশের সম্পদ রক্ষা শীর্ষক মতবিনিময় সভায় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেন, 16 বছর প্রবাসীদের জায়গা জমি দখল করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে। ইভেন আমার দক্ষিণ সুরমার এমপি আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমার বাড়ি থেকে 182 ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করে দিয়েছে, টয়লেটের কমোড পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে। এইভাবে জুলুম করেছে তারা।
কেন প্রবাসীদের উপরে জুলুম হবে? একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড এম জাহিদ হোসেন সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান। যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে এটা ফয়সলা করেন, এটা নিয়ে একটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের সময়ে সংঘটিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় আগামী সোমবার তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দেবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এরপর চিফ প্রসিকিউটর সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আশা করেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। ভোরে গ্রেফতারের পর সকাল 10টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদেরের আদালতে তাকে হাজির করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। গেল রাত 12টার পর থেকে শহরের দেওভোগে তার বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোর 6টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে তাকে নিয়ে যাওয়ার সময় শহরে উকিলপাড়ায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা করে আইভীর সমর্থকরা। অর্ধ কিছুক্ষণ আগে তাকে আদালতে তোলা হয় আইয়ুর আবেদনের প্রেক্ষিতে, এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হইতেছে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহকে সদস্য সচিব করে 82 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান আপ বাংলাদেশের নেতারা। আব্দুর রহিমের রিপোর্ট। জুলাই বিপ্লব বেহাত হয়ে গেছে। চারিদিকে যখন এমন হাহাকার, তখনই জুলাইয়ের চেতনা ধারণে স্লোগান এসে মিশল কেন্দ্রীয় শহীদ মিনারে। জুলাইয়ের সংগঠক ও সক্রিয় যোদ্ধাদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারির বাবা আব্দুর রহমান। আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরিফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিপার। জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা ও প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের বার্তা দেওয়া প্ল্যাটফর্মটি রাজনৈতিক হলেও নির্বাচনমুখী নয়। জুলাইয়ের শহীদদের স্বীকৃতি, আহতদের পুনর্বাসন, আওয়ামী লীগ নিষিদ্ধ, সব গণহত্যার বিচার ও সম্প্রীতির রাজনীতি চর্চায় আপ বাংলাদেশের লক্ষ্য কর্মসূচি বলে জানান আহ্বায়ক। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা বাংলাদেশের প্রাথমিক লক্ষ্যমাত্রা। জুলাইকে সামনে নিয়েই রাজনীতি তৈরি করতে হবে। সরকারে ফ্যাসিবাদের দোসররা থাকায় আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। 9 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত একবারও ডক্টর ইউনূস স্যার কিন্তু শহীদ পরিবার নিয়ে বসেননি। আমার মতো যে অসংখ্য মেয়েগুলো বিধবা হয়েছে, ওই মেয়েগুলা নিয়ে আজ পর্যন্ত কোনো কাজ করছেন? অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তির সংগ্রাম এবং ইতিবাচক বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবার চ্যালেঞ্জ নিয়ে আপ বাংলাদেশ। আব্দুর রহিম, RTV, ঢাকা। এক মাসেও চারুকলায় ফ্যাসিস্টের মোটিফে আগুন দেয়া সেই রবিউল ইসলাম রাকিবকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অথচ আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন ডিএমপি কমিশনার। পুলিশ বলছে আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। মানবাধিকার কর্মী নূর খানম মনে করেন, পরিচয় নিশ্চিত হওয়ার পরও আসামি ধরতে না পারা পুলিশের দুর্বলতাই প্রমাণ করে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। এবার বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের মুখাকৃতি তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। 12 এপ্রিল ভোরে তাতে আগুন দেয় এক দুর্বৃত্ত। এই ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার ভোর 4:44 চারুকলার দেয়াল টপকে এক যুবক ভেতরে ঢোকেন। ফ্যাসিস্টের প্রতিকৃতিতে তরল দাহ্য পদার্থ ঢালেন, এরপর আগুন দিয়ে ওই পথেই বেরিয়ে ছবির হাটের দিকে চলে যান। আনন্দ শোভাযাত্রার আগেই আসামিকে গ্রেফতার করা হবে, ডিএমপি কমিশনারের এমন ঘোষণা বাস্তবায়িত হয়নি। খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে, এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। তারপরও পুলিশ বলছে মামলাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমরা বিষয়টা যেহেতু জনগুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু, আমরা এটা পিছনে আছি। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা যাচ্ছে না এখনো, তবে বিষয়গুলো আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি এবং আমরা আশাবাদী যে দোষী ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে আমরা সক্ষম হব। মানবাধিকার কর্মী নূর খান বলেন, অতি দ্রুত এই দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে হবে। পুলিশের তরফ থেকে বলা হলো, তার পরিচয় বলা হলো, তাকে আটকেরও কোনো সংবাদ পাচ্ছি না। এর মধ্য দিয়ে আমাদের এক ধরনের দুর্বলতাই প্রকাশ পাচ্ছে। এই আসামি যদি ঘটনার পরপর বড় ধরনের কোনো শেল্টার পেয়ে থাকে রাজনৈতিক দলের বা দেশ ত্যাগ করে থাকে, তাহলে তো তাকে খুঁজে পেতে একটা সময় লাগবে আমাদের। সিসিটিভির ফুটেজ বের হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই কর্মী থাকতেন সূর্য সেন হলে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে নির্দিষ্ট সময়ের মধ্যে শপথ নিতে না পারলে আইনি পথে হাঁটার কথা বলছেন নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, এ পথে অন্তরায় অন্তর্বর্তী সরকার। RTVকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, শপথ নেওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে 5 বছরই মেয়রের দায়িত্ব পালন করতে চান তিনি। খান আলমিনের রিপোর্টে দেখুন বাকিটা। গত 27 এপ্রিল বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের পর 1 মাসের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান করতে হয় স্থানীয় সরকার বিভাগকে। তার শপথ গ্রহণ নিয়ে এখনো সরকারের কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। সরকার কালক্ষেপণ করছে এমন অভিযোগ করে সময় পেরিয়ে গেলে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন ইশরাক হোসেন। তারা শপথ গ্রহণের কাজটি সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে সবচেয়ে ভালো হয়, এবং আমি আশা রাখি যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যদি তারা সময়কালের মধ্যে না করে, তাহলে আমরা আদালতের মাধ্যমে আইনের শরণাপন্ন হব। আদালত যা নির্দেশনা দিবে সেটি আমি মানবো আর কি। শপথ গ্রহণ করলে মেয়র পদে ইশরাক হোসেনের মেয়াদ কতদিন হবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 2020 সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত কাউন্সিলের 5 বছর মেয়াদ সম্পন্ন হচ্ছে আগামী 15 মে। তাহলে কি মেয়াদও সেই পর্যন্ত? অবশ্য ইশরাক হোসেন বললেন, আইনি কাঠামোর মধ্যে থেকে 5 বছরের জন্যই দায়িত্ব নিতে চান। নির্বাচিত হলে একজন মেয়র কতদিনের জন্য নির্বাচিত হয়? 5 বছরের জন্যই তো নির্বাচিত হয়। আমি বঞ্চিত হয়েছি পুরো 5 বছর। অতএব এখানে তো খুব স্পষ্টভাবে জিনিসটা লজিক্যালি যদি আসতে হয়, এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। আমার মেয়াদকাল হবে আমার শপথের পরবর্তী থেকে আমার মেয়াদকাল শুরু হবে আর কি। ইশরাক হোসেন দায়িত্ব নিলে 2020 সালের ভোট কারচুপির সিটি নির্বাচনকে বৈধতা দেয়া হবে এমন সমালোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি বললেন, এমন বক্তব্য যারা দিচ্ছেন তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আমার যে নির্বাচনটি ছিল সেটিকে আমি চ্যালেঞ্জ করে আজকে এসে আমি রায় পেয়েছি। এটা যদি এখন আপনি বলেন যে সকল নির্বাচন বৈধ হয়ে গেল, এটা তো মানে কোনোভাবেই যুক্তিসঙ্গত হতে পারে না। আমার নির্বাচনটা কি আর 10টা নির্বাচনের মতো এক হয়েছিল নাকি? এটা যারা উঠাচ্ছে আসলে আপনারা
দেখেন যে তাদের কোনো স্বার্থ রয়েছে কিনা। যে আমি যদি মেয়রের পদে আসীন হই তাহলে তাদের কোনো ব্যক্তি স্বার্থে আঘাত লাগতে পারে, তাদের কোনো অন্য ভিন্ন রাজনৈতিক স্বার্থ থাকতে পারে। এইখানে এই আলোচনাগুলো ওঠানো সম্পূর্ণ অবান্তর বলে আমি মনে করি। দীর্ঘ আইনি লড়াই শেষে এবছরের 27 মার্চ ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে আদালত। খান আলামিন, RTV, ঢাকা। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই হামলায় পাকিস্তান জড়িত বলে ভারত অভিযোগ করলেও তা নাকচ করে দিয়েছে ইসলামাবাদ। এদিকে পাকিস্তানের দাবি করা ভারতের রাফাল যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার কথা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বৃহস্পতিবারও পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। ভারতের পক্ষ থেকে বলা হয়, কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটের 3টি সামরিক স্থাপনায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার পরপরই সীমান্তবর্তী আরএসপুরা, আর্নিয়া, সাম্বা ও হিরাননগরের মতো এলাকায় গোলা বর্ষণ চালিয়েছে পাকিস্তান। পাশাপাশি কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুতে বিমান হামলার অভিযোগ তুলেছে ভারত। ভারত শাসিত কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তীব্র বিস্ফোরণের খবর আসার পর ভারতে কোনো হামলা চালানোর কথা উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, পাকিস্তান যদি আক্রমণ করার সিদ্ধান্ত নেয় তাহলে সারা পৃথিবী সেটা জানবে। এদিকে ভারতের অপারেশন সিন্দুরে রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি জানিয়ে আসছিল পাকিস্তান, যার সত্যতা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম BBC। সংবাদ মাধ্যমটি তাদের নিজস্ব অনুসন্ধানে এমন 3টি ভিডিও সত্যতা যাচাই করতে পেরেছে, যাতে ফ্রান্সের নির্মিত রাফাল বিমানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যেগুলো ভারতের বিমান বাহিনী ব্যবহার করে থাকে। পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে পাকিস্তানের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স জানান, ওয়াশিংটন ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের উত্তেজনা কমাতে চেয়েছিল, কিন্তু এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কোনো বিষয় নয় বলে জানান তিনি। রাকিব হাসান, RTV। রাজনৈতিক সংগঠন রোভার স্কাউটের তাবু বাসু দীক্ষা গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। বাংলাদেশ স্কাউট ঢাকা জেলা রোভার এর সহযোগিতায় বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। প্রোগ্রাম পরিচালক লুৎফুন্নেসা শিরিন এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা জেলা রোভার স্কাউটের বিভিন্ন লিডার ট্রেনারবৃন্দ স্কাউটদের প্রশিক্ষণ দেন। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম। অনুষ্ঠানে মোট 41 জন রোভার স্কাউট দীক্ষার মাধ্যমে সহচর স্তর অতিক্রম করেছে। আজ সমাপনী দিনে শপথ পাঠের মাধ্যমে বাংলাদেশ স্কাউট ও বিশ্ব স্কাউট সংস্থার সদস্য লাভ করেন তারা। অত্যাধুনিক ডিজাইন ও শতভাগ গুণগত মানের অঙ্গীকার নিয়ে রাজধানীর মিরপুরে FS স্কয়ারে যাত্রা শুরু করল স্বর্ণ ও ডায়মন্ডের শোরুম সুলতান জুয়েলার্স। বিকেলে দোকানে উদ্বোধন করেন সঙ্গীত শিল্পী লুইপা। দীর্ঘদিনের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রেতাদের সর্বোচ্চ মানের গহনা দেবার আশ্বাস দেন সুলতান জুয়েলার্সের স্বত্বাধিকারী। এখানকার গহনার ডিজাইন ও মান বেশ ভালো বলে উল্লেখ করেন কণ্ঠশিল্পী লুইপা। এ সময় গহনা নিয়ে ক্রেতাদের মাঝে আগ্রহ লক্ষ্য করা যায়। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।